হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে যে ঘটনাটা শুনবো, ঘটনাটা এক মুসলিম পরিবারে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা। পুরো ঘটনাটা শুনতে হবে। আজকে পুরো ঘটনাটা শুনতে হবে, কারণ ঘটনার মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমাদের অনেক হেল্প করবে। ঘটনাটা শোনো। সবাইকে ঘটনায় যাওয়ার আগে বলবো, একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে নাও। কি করছো বলো তো? তাড়াতাড়ি করে নাও। যে ঘটনাটা ঘটে, ঘটনাটা হচ্ছে কাকিনাড়ায়। আমাদের ঘটনাটা কাকিনাড়ায় ঘটে। কাকিনাড়া থেকে এই ঘটনাটা আমাদেরকে পাঠান রাহুল রহমান। আজকের ঘটনাটা পাঠায় রাহুল, আমাদের দাদা ভাই। উনি বলেন, আপনি আমার আম্মির খুব পছন্দের একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমার আম্মি আপনাকে সারা দিন বসে দেখে, আপনার ঘটনা শোনে, আপনি যে টিপসগুলো দেন সেগুলো অ্যাপ্লাই করে, অনেক উপকৃত হয়েছে। বিশেষ করে আমি যেটা খবর পাচ্ছি হোয়াটসঅ্যাপেও, কালকে আমাদের ডানকুনি থেকে জবা দেবীও বলেছেন যে লঙ্কা গাছ আর লেবু গাছ বাড়িতে রাখতে নেই, যে টিপসটা আমি দিয়েছিলাম। এটা আমি কিন্তু কালকে 6-7 জনের কাছে ফিডব্যাক পেয়েছি যে তাদের বাড়িতে ছিল, তুলে ফেলার পর এখন বাড়িতে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বা শ্বশুর শাশুড়ির মধ্যে বাড়িতে যে একটা অশান্তির কোলাহল ছিল, সেটা কিন্তু এখন শোকে পরিণত হয়েছে। সে অশান্তিটা নেই। তাহলে আমরা বাড়িতে আর লেবু লঙ্কা গাছ কিন্তু রাখবো না। হ্যাঁ, যদি রাখার ইচ্ছে হয় তাহলে অনেক জমি থাকলে একটা সাইডে রাখতে পারো, কিন্তু বাড়ির ছাদে, বাড়ির সামনে আমরা রাখবো না। ঠিক আছে, যে কোনো একটা রাখতে পারি, কিন্তু দুটো না। এবার চলো ঘটনায় ফিরি। আমাদের রাহুল দাদা ভাই বলেন, আমরা মুসলিম পরিবার থেকে বিলং করি, কিন্তু আমরা বাঙালি পরিবেশে থাকি। আমরা বাঙালিদের মতনই বাঙালিদের উৎসবে, আবার বাঙালিরাও আমাদের উৎসবে মাতোয়ারা হয়। আমরা কাকিনাড়ায় থাকি, আর কাকিনাড়ায় 100-র মধ্যে মোটামুটি 80% মানুষই ওখানে কিন্তু মুসলিম বসবাস করেন, পরিবার। তো সেখানে গিয়ে আমাদের রাহুল দাদাভাই বলেন, আমাদের কাকিনাড়া হচ্ছে খুব জনবহুল জায়গা, আর গায়ে 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 ওখানে প্রচুর ফ্যাক্টরি আছে। আজকের ঘটনাটা খুব অদ্ভুত আর খুব সত্য একটি ঘটনা। আমার মায়ের যে বোন, তার সাথে আমার যে মাসি, তার সাথে ঘটনাটা ঘটে। আমার মাসির কলকাতায় একটি দোকান আছে। আমার মাসি ডেলি প্যাসেঞ্জারই করেন, তবে আমার মাসি কিন্তু দোকানদারি করেন না। উনি অ্যাকচুয়ালিও যান ওখানে, যারা থাকেন দোকানে বিক্রি করেন, দুটো মেয়ে রাখা আছে, তাদের সাথে আমার মাসি গিয়ে থাকে, যাতে ইয়াং মেয়ে ওদের কোনো সমস্যা না হয়। কারণ কলকাতা শিয়ালদা স্টেশনের একদম সংলগ্ন আমার মাসির দোকান, ফাস্টফুডের দোকান। তো আমার মাসি প্রত্যেক দিন সকালবেলা 9টার সময় বাড়ি থেকে বেরোন, কাকিনাড়া থেকে শিয়ালদা যান ট্রেনে করে। একদিনের ঘটনা এবার আসি। এটা হচ্ছে আমার মাসির সাথে ঘটনাটা ঘটে, তার বর্ণনাটা আমি দিয়ে দিলাম। এবার আমি ঘটনাটা বলি। ঘটনাটা ঘটে একদিন, খুব ভালো করে মনে আছে, গত বছর দুর্গাপুজোর আগে আগে ট্রেনে সেই বিভর সভীর সবাই তখন মোটামুটি মার্কেটিং করতে শিয়ালদা যাচ্ছে। তো আমাদের শিয়ালদাটা তো একটা মানে ব্যবসায়িক জায়গা, ব্যবসায়িক স্টেশন বলা যায়, যেখানে প্রচুর মানুষ ব্যবসা, কর্মজীবন, চাকরি জীবন, কেনা কাটা, নানা কারণে হসপিটাল থেকে সবকিছু ওই শিয়ালদা থেকে কানেক্ট করে। তো প্রচুর মানুষ যায়। আবার তার থেকেও একটা মেন পয়েন্ট হচ্ছে সাউথ চলে যাচ্ছে, নামখানা, কাকদ্বীপ, যে দিকটা। তো সেখানে জমায়েত প্রচুর লোক শিয়ালদায় হয়। তো আমার মাসি ওই পুজোর আগে আগে শিয়ালদা যায়। শিয়ালদা দিয়ে যখন রাত্রেবেলা 8:30 পৌনে 9টা ট্রেনে মাসি ওঠে কাকিনাড়া ফিরবে বলে, শিয়ালদা স্টেশনেই
মাসি ট্রেন থেকে পড়ে যায়। এতটাই ভিড় হয়, মাসি অপেক্ষা করেনি, কারণ শিয়ালদা থেকে কাকিনাড়া ডিস্টেন্সটাও অনেকটা, প্রায় তখন রাত্রির 9টা বাজতে যাচ্ছে। যদিও পুজোর সময় প্রচুর ট্রেনে ভিড় থাকে, তবে পুজোর আগে আরো ভিড়। তো মাসি তাড়াহুড়ো করে উঠতে গিয়ে ট্রেন থেকে পড়ে যায়। ট্রেন থেকে এমন ভাবে মাসি পড়ে, ট্রেনের একদম ওটার যে প্ল্যাটফর্মের ফাঁকা জায়গাটা, ওখানে পাটা আটকে যায় কোনো রকমে। ওই শিয়ালদা প্ল্যাটফর্মে থাকা মানুষ আমার মাসির পা টেনে মাসিকে ওখান থেকে টেনে উদ্ধার করে, নাহলে মাসি সেদিন হয়তো আমাদের মাঝে আর থাকতেন না। যাই হোক, মাসিকে কোনো রকম শিয়ালদা খুব কাছে একটি হসপিটালে ভর্তি করা হয়। আমাদেরকে মাসি ফোন করে, কারণ মাসির কোনো সন্তান নেই। মাসি আমাদেরকেই তার সন্তান মনে করে। আমাদের যখন ফোন করে তখন আমরা ছুটে চলে যাই মাসি যেই হসপিটালে ভর্তি ছিল সেখানে। আমরা যখন ওখানে যাই তখন দেখলাম মাসির পায়ে বড় করে একটা ব্যান্ডেজ করা। খুব খারাপ লাগছিল দেখে, সামনে পুজো, মাসির পায়ে একটা ব্যান্ডেজ হয়ে গেল। মানে একটা বাড়িতে যদি কারোর কোনো একটা অসুখ বিসুখ বিপদ আপদ হয়, আমার মনে হয় পরিবারের মানুষ কেউ ভালো থাকতে পারে না। সেই মানুষটা নয় শুয়ে বসে সময় কাটাবে, কিন্তু আমরা 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 তাকে দেখে আমরা কিন্তু কষ্ট পাবো। তো সেইখানে গিয়ে আমরা মাসিকে বাড়িতে নিয়ে আসি পরের দিন। এবার মাসির যেহেতু কোনো সন্তান নেই, মাসিকে দেখাশোনার পুরো দায়িত্বভারটাই আমাদের উপর পড়ে। মাসিকে নিয়ে আমরা চলে আসি আমাদের বাড়ি কাকিনাড়ায়। মাসির বাড়িও কাকিনাড়ায়, কিন্তু আমাদের বাড়ি থেকে মাসির বাড়ি অটো করে যেতে হয়, 15 টাকা ভাড়া নেয়, একটু দূরে ভেতর দিকে। তো সামনাসামনি মাসিকে নিয়ে আসি আমাদের বাড়িতে, মাসি থাকে। এবার ঘটনাটা শুরু হলো ঠিক দুর্গাপুজো শুরু হলো বাঙালিদের। দুর্গাপুজো শুরু হতেই আমাদের পাড়াতেও, যেহেতু আমাদের পরিবেশটা মুসলিম পরিবেশ, কিন্তু তবুও পুজোর সময় আমরা ওই প্রথমেই বললাম সবাই খুব আনন্দ করি, সেটা যেই ধর্মেরই হোক। তো হিন্দুরাও আমাদের ঈদে পরবে তারাও আনন্দ করে, আমাদের বাড়িতে নেমন্তন্ন থাকে, তারা অ্যাটেন্ড করে। আমরাও হিন্দুদের বাড়িতে পুজোতে যাই, আমরা মিলেমিশেই থাকি, হিন্দু মুসলিম ভেদাভেদ কিচ্ছু নেই। আমি হঠাৎ পুজো চলছে তখন বাইরে বেরোই, দেখলাম অনেক বাচ্চারা নতুন নতুন জামা কাপড় পরেছে, আমাদের মুসলিম ভাই বোনেদের। তারা ছোটাছুটি করছে, আমাদের তো একটু বস্তি টাইপের জায়গা না, ছোটাছুটি করছে, রাস্তায় ঘুরছে। তো আমি তখন, একটা ছেলের নাম আকবাল, তো আমি বললাম আকবাল তু ইয়া পর ক্যা কর রা হ্যায়, ইতনা রোড, মানে একদম রোডের মধ্যে। তো আকবাল রোডের মধ্যে না, ওই একবাল না, কিন্তু আকবালই নাম। অনেকে বলবে আকবাল না ইকবাল, তো আকবাল নাম, একবাল না, বলে দিলাম। আমিও জিজ্ঞেস করেছিলাম। তো আকবালকে তখন বলে যে রোডে গাড়ি চলছে, তুই দৌড়াচ্ছিস কেন? তো আকবাল কথাটা কানে দেয়নি। তো ও ফোন ছিল হাতে, ওর মামুকে ফোন করছিল, বলছে মামু সে বাত কর রে হু, বাদ মে আপসে বাত করুঙ্গা, এই কথাটা বলে আমাদের রাহুল ভাইকে। তো বলে ও কথা বলতে বলতে আমাদের রাহুল দাদাভাই বলে, আমি সত্যি কথা বলতে ওই তখন মাসির কিছু ওষুধ আনতে যাচ্ছিলাম, মাসির পায়ের ওরকম অবস্থা। তো পুজোর পর বলেছিল ব্যান্ডেজ খুলবে, আমি কিছু ওষুধ আনতে যাচ্ছি। হঠাৎ আমি দেখলাম একটা থাপ করে জোরে শব্দ হলো। যেই শব্দ হলো আমি না পেছনে তাকালাম, পেছনে শব্দটা হলো, আমি তাকালাম, দেখলাম চারপাশ থেকে কিছু লোক একটা রাস্তার পাশে জমায়েত হলো। আমি ছুটতে গেলাম কি হয়েছে দেখতে। দেখলাম ওই আকবাল অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পট ডেড, মাথার এখান থেকে ফেটে ব্লাড বেরোচ্ছে, আর কিছু বোঝা যাচ্ছে না। ফোনটা ছিটকে মাঝ রাস্তায় পড়ে আছে। ওকে আমি বলেছিলাম, ও আমার কথাটা শুনিনি। তো সবাই জল দেয়, চিৎকার চেঁচামেচি, ওরও বাড়ির লোক এসে কান্নাকাটি, তো মারা গেছে। আমি খুব মন খারাপ হলো,
খুব মন খারাপ হলো। একটা পুজো চলছে, ও আনন্দ করছিল, ওর মামুকে বলছিল কিছু বাজি ঠাজি এরকম কিছু বলছিল। কালী পুজোতে তো আমরাও তো বাজি ঠাজি ফাটাই, এরকম একটা কিছু ও বলছিল। তো খুব মনটা খারাপ হলো, আমি ওষুধ আনতে চলে গেলাম। ওষুধ আমি আনতে যাই, কাকিনাড়া স্টেশন ওইখানে একদম গায়ে একটি ওষুধের দোকান আছে, বাজার আছে ঘন্টা। ওখান থেকে আমি ওষুধ নিয়ে যখন যাই তখন অ্যাম্বুলেন্সে আসে, এসে ডেড বডি নিয়ে চলে যায়। তো আমি আর যাইনি, আমি বাড়িতে গিয়ে এই কথাটা সবাইকে বললাম যে আজকে জানো আকবর আমার চোখের সামনে এরকম মারা গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বাড়িতে বললেন। তা আমার মা আমাকে বলল যে বেটা ये सब बात मत बोल, तेरा मासी का तबीयत अच्छा नहीं है, ये सब सुनेगा तो টেনশন বাড়েগা, মত বল। তো আমি বললাম ঠিক আছে চলো, আমি চুপচাপ চেপে যাই, আর কিছু বলিনি। তখন আমার মা আমাকে বলে যে যেদিনই মাসির শরীরটা খারাপ, এসব বলিস না, উত্তেজনা হবে আরো শরীরটা খারাপ হবে। তা আমি বিষয়টা ওখানেই বন্ধ করি। রাতের বেলা, সেদিনকেই রাতের বেলা আমি যখন শুয়ে রয়েছি পাশের ঘরে, তো আমার মাসি মা শোয়, আমি আমার আব্বু শুয়ে রয়েছি। তো রাতের বেলা আমাকে এসে রাহুল চাচা, রাহুল চাচা, ও রাহুল চাচা, হিন্দিতে ও ডাকছে। আমরা পুরো মহল্লায় হিন্দিতেই কথা বলি। তো যখন ডাকছে তখন আমি জাগনাই ছিলাম, আমি কিন্তু ঘুমাচ্ছি না, আমি জেগে আছি। তো আমি মোবাইল ঘাঁটছিলাম শুয়ে। তো রাহুল চাচা করে যখন দুবার ডাকে, তখনই আমি বললাম আরে এটা তো আকবরের গলা, আকবর তো এরকম করে ডাকে, কিন্তু আকবর তো আজকে তো ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তা আমি না তখন ওকে আহ জানি যে আওয়াজ করতে নেই, বলতে নেই, আমাকে তো পুকারছে ও, কিন্তু আমি ওকে সাউন্ড করছি না। তো তখন আমার যে আব্বু পাশে শুয়েছিল, আব্বু আমাকে তখন বলছে क्या हुआ रे बेटा, इतना सांस ले रहा है, सांस फूल रहा है क्यों तेरा। তো আমি तখন বললাম যে अब्बू अकबर तो आज उसका देहांत हो गया, एक्सीडेंट होगा, तो उसका डाक मुझे सुनाई दे रहा है, वो मुझे बुला रही है। तो मेरा अब्बू उठ उठ के बैठा, झटपट उठ के बैठा और बोला तेरा की दिमाग सड़ गया है, हाँ वो तो मर गया है, वो तुझे कैसे बुलाएगा। हाँ। তো তখন আমি আমার আব্বুকে বললাম আব্বু আমি জানি না আব্বু, আমার না খুব ভয় লাগছে আব্বু, কারণ আমি তো কাউকে বলিনি। যখন আমি মসির ওষুধ আনতে যাচ্ছিলাম না প্রেসক্রিপশন নিয়ে, তো ও তখন ওর যে মামুর সাথে কথা বলছিল, আমি ওকে বকেছিলাম, রাস্তায় ছোটাছুটি করছিল, ও আমার কথা শুনলো না। আমার যে ওর পাশ থেকে আমি চলে গেলাম এগিয়ে, ও যাচ্ছিল, আমি আব্বুকে বললাম না আব্বু তুমি বিশ্বাস করো, আমি আবার শুনেছি, আমি আকবরের আবার শুনেছি। তো যাই হোক, তারপর আমার আব্বু বলল बेटा सो जा, इतनी रात को ये मोबाइल फोबाइल लेकर ये क्या करता है तू, रोज रोज एक ही काम तेरा, रोज रोज एक ही काम है, सुबह से शाम वो मोबाइल लेके क्या खुटर खुटर करता है। তো বলতে আমি ফোনটা পাশে রেখে শুয়ে পড়ি। যাই হোক, এবার ঠিক তার পরের দিন তখন কিন্তু হিন্দুদের দুর্গাপুজো চলছে। পরের দিন বাড়িতে আমি বসে আছি, তখন প্রায় রাত 1টা-1:30 বাজে, একটু রাত করে বাড়ি আসি। তখন আমি জাস্ট খাবার দাবার খেয়ে বসে আছি, খেয়ে তো শুতে নেই, 8 ঘন্টা 15 মিনিট বসতে হয়, তখন যদি খুব ঘুম পায় তখন শুয়ে পড়ি। তো আমি বসে আছি, হঠাৎ ওই একই আওয়াজ, রাহুল চাচা, ও রাহুল চাচা, রাহুল চাচা, 3বার ঠিক ও এরকম হেয়ালি করে করে ডাকতো। শুধু আমাকে না, আমাদের পাড়াতে আরো সবাইকে না এরকম করে ডাকতো।
ঠিক ওর সেম টু সেম ডাক। তখন আমি মানে খুব রাগে আমি না বেরিয়ে দেখতে যাই। যখন বেরিয়ে দেখতে যাই, আমি যখনই আমার ঘর দিয়ে বেরোই সোজা, এরকম সোজা মানে আমি এরকম আমার ঘর দিয়ে বেরিয়ে যে আমি বাইরে গেটের দিকে যাব, সোজা আমার যে মাসি আমার বাড়িতে রয়েছে সেই মাসির রুমটা। তা সেই মাসি দেখি আমাকে বলছে, রাহুল বেটা কাজ आ रहा है इतना जल्दी, अभी तो घर लौटा। তখন আমি মাসিকে বলছি, मौसी क्या बोलूं आपको, देखो ना ऐसा ऐसा मेरे साथ हो रहा है, जिस दिन से अकबर का मौत हुआ है उस दिन से ये हो रहा है। তো বলছে আকবর কা মত সে তেরা क्या वास्ता। তো তখন আমি বললাম আমার मौसी যে मुझे भी मालूम नहीं, लेकिन मुझे वो बुलाती है पुकारती है राहुल चाचा करके। তো তখন আমার মাসি আমাকে বলল, नहीं बेटा, बुलाता है ठीक है, होगा उसका जो आत्मा है वो अभी भी भटक रही है, उसे अभी कुछ तो बात है, जो भी है तू बाहर मत जा। তো মাসির কথা শুনে রাহুল আমাদের দাদা ভাই বলেন আমি বেরোইনি। আমার মা আমাকে বলে যে আমি তো এরকম সোনা ম্যাডামের অনেক ঘটনা শুনি, মানে আপনার কথা বলে, তো এরকম হয়, এরকম এসে নাম করে ডাকে, বেরোলে পারে মেরেও দিতে পারে, তো কিছু হয়ে গেলে আমাদের কি হবে, তো বাড়ির একটা মাত্র ছেলে, তো যাবি না। তো আমি আর তারপর থেকে সেই দিনের পর থেকে কিন্তু আমি আর আওয়াজ শুনিও নি, আমাকে আর ডাকিও নি। কিন্তু এবার হলো হঠাৎ করে প্রায় মাস দেড়েক মাস চলে গেছে, দেড় মাস পর একদিন আমার যে মসি ছিল, মসিও পা অনেক ভালো হয়ে গেছে, তো তার বাড়ি চলে গেছে। মসির তো কোনো সন্তান নেই, মেশো আছে। মেশো একদিন আমার যে আব্বুকে কল দেয়, মানে ফোন করে, তখন বলছে যে आप लोग जल्दी से घर में आइए और देखिए ना आपको साली जी को कुछ तो हुआ है, कैसा कैसा कर रहा है। তো তখন আমরা সবাই ছুটে যাই, আমরা ভাবলাম হয়তো অনেক ইনজেকশন অনেক ওষুধ খেয়েছে, কোনো একটা এফেক্ট হয়েছে, আমরা সব ছুটে যাই। ও মাই গড, আমরা ছুটে যাওয়ার পর দেখলাম যে মেরা मौसी एक ही आवाज उसका, लेकिन तरह तरह का बात बोल रही है, कहाँ कहाँ का बात, कैसा कैसा बात। एक छोटा बच्चा हो जाता है, कभी बुरा होता है, कभी बुरी होता है, कभी औरत हो जाती है उसका মানে जो ভয়েস সে। তো দাদা ভাই বলছে কখনো একই গলায় কথা বলছে, কখনো বাচ্চা ছেলের, কখনো মানে মহিলার, কখনো বুড়ি মহিলার, কখনো বয়স্ক লোকের, এরকম আওয়াজ হয়ে যাচ্ছে। তো রাহুল দাদা ভাই বলছে যখন যাই, তো সেদিন তো বাড়িতে থেকে যাই, তো যেহেতু কোনো সন্তান নেই প্রথমেই বললাম, তো মেশো অনেক ঘাবড়ে গেছে, তো আমার আব্বু ছিল, আমি ছিলাম, আমার মা ছিল, তো আমরা সবাই ওখানে থেকে যাই রাতের বেলা। আর মেশোর তো অনেক বড় প্রপার্টি, তো কোনো সন্তান নেই, নিঃসন্তান। तो তখন मेरा जो मौसी ऐसा कर रहा है, रात के 1:30-2 बजे बोलता है बैठ के ऐसे, আমি দেখাচ্ছি তোমাদের, বলছে जो बेड है ना, बेड के ऊपर बैठा है, ये जो पा है इधर और इधर, ये दोनों पा इधर इधर ऐसे करके बैठा है, ठीक है। और बोल रहा है कौन है रे तू, कौन है रे तू, कौन है, मेरे साथ जाएगी, तू मेरे साथ जाएगी, এইটাই বলছে, এই কথাটাই 3-4 রকমের গলার আওয়াজ করে বলছে, একটা গলার ভয়েস না, ঠিক আছে। বলছে তুই মেরে সাথ যাएगी, আবার বলছে তুই মেরে সাথ যাएगी, আবার বলছে তুই মেরে সাথ যাएगी, মানে এরকম করে গলাটা পরিবর্তন করছে। এই বলছে রাহুল दादा भाई बोलছে मैम, अम्मी, अब्बू, मेरा मम्मी, हम लोग को माने जो देखा ना वो तब के, माने क्या बोलूं आपको,
चाहे तो हम लोग उसको छोड़ के वहां पर भाग जाए वहां से। ऐसा हाल वहां पर हो रहा है उस वक्त, लेकिन हम लोग वहाँ अटक गए। क्या करूं, मौसी ऐसा कर रहा है, देख के वहां पर रुकना हम लोगों का लिए खतरा है। लेकिन मेरा मौसा जो है, मौसा मेरा अब्बू को बोल रहा है जे आप कुछ करिए, आप कुछ करिए, इसके शरीर में कुछ कोई घुस गया है, इसका शरीर में कुछ घुस गया है, आप कुछ करिए। বলছে আমাদের রাহুল দাদা ভাই, ম্যাডাম, আমার মৌসি মানে যে বসে আছে না, বলছে ए इधर आ, इधर आ, ए तेरा नाम क्या है रे, है क्या है रे तेरा नाम, इधर आ, ए मैं बोल रही हूँ ना, इधर आ, आजा आजा। মানে এরকম করে রাহুল দাদা ভাই বলছে ম্যাডাম আমাকে এরকম করে ডাকছে। আমার মসি যে আমাকে তার সন্তান মনে করে, তাদের কোনো সন্তান নেই, তারা মানে আমাকে কোনোদিন, আমার মসি সারাক্ষণ মানে সিনে पे लगा रखती है बुके, से এরকম করে আমাকে ডাকছে। तो मेरा जो अम्मू मेरे बाजू में थे, अम्मू मुझे बोला बेटा जा। তো আমি বলছি না না আমি যাব না, আমার তো ভয় লাগছে, আমি যাব না। বলছে তুই যা, কিছু হলে আমরা বুঝবো, তুই যা। বলছে আমি যখন মসজিদ একদম কাছে গেলাম, मौसी तखन आमाके बेटा बेटा मुझे बचा ले बेटा। वो है ना वहां पर कल रात को मुझे देखता था, चुप चुप के देख रहा था। मैंने रात को बाहर गया था बाथरूम करने, वो मेरे पास आ गया, बेटा तू बचा ले, बेटा तू बचा ले बेटा तू बचा ले, बचा ले। বলছে মানে রাহুল দাদা ভাই বলছে, মানে তোমরা বুঝতে পারছো, আমি তোমাদের কিছুটা হলো তোমরা বলো দিদি ভাই তুমি যে এরকম করে বলো ভালো লাগে। দাদা ভাই আমাকে ভয়েসে বলেন, আমি ওনার সাথে আবার কলে কথা বলি, ওনার জাস্ট এক্সপিরিয়েন্সটা গ্যাদার করার জন্য। দেন উনি আমাকে বলেন ম্যাম আপনি যদি ওখানে থাকতেন না, মানে আপনিও মনে হয় ভয় পেতেন, আমার এটা ধারণা। কারণ আমি তো ভয় পেতাম না, কারণ আমি এরকম কাজ তো করি বাড়ি গিয়ে গিয়ে, তোমরা তো দেখেছো হালকা একটা ডেমো কদিন আগে, ডেমো দেখেছো। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এই যে মানে আমাদের রাহুল দাদা ভাই বলে যে আমরা তখন মানে আর দেরি করিনি, আমাদের তো মুসলিমদের মধ্যে অনেক তাবর তাবর মানে তান্ত্রিক ওঝা আছে, আমরা ছুটে যাই, আমরা ছুটে যাই। তো ঘটনাটা শোনো, পরে না অবাক লাগবে, শোনো। বলছে আমরা ছুটে যাই, যখন আমরা যাই ক্যানিং এর ওইদিকে যাই, তারপর শিয়ালদায় যায়, বলছে তারপর রানাঘাটে যায়, 3-4 জনের কাছে মানে বাড়ির লোক সব ডিস্ট্রিবিউট হয়ে গেছে, সবাই যে যেখান থেকে হোক মাসিকে ওই আত্মার কবল থেকে ছাড়াতে হবে। মাসিকে একবার একজনকে নিয়ে আসে, টাকা পয়সা গাড়ি ভাড়া সব দিয়ে, সেই তোমার ক্যানিং থেকে সে আসে। তো তাকে বলে क्या रे तू नहीं जाएगा, इस बुरी औरत के पास क्यों आया है तू। तो तखन बोलছে हम इसके शरीर में ही रहेंगे, तू बहुत ज्यादा बकबक कर रहा है, तुझे नहीं छोड़ूंगी, तू घर जाएगा ना, घर जाएगा ना, হা 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 হা। মানে এরকম রীতিমতো করছে, মানে সব সময় আমার যে মসি ছিল না, মসিমার মধ্যে সব সময় ওই আত্মাটা থাকতো, ওই আত্মা। তারপরে চলে গেল ক্যানিং এ কাজ করে দিয়ে, ঘরে চারিপাশে নানা রকম তাদের মতো কাজ করে। তারপরে যত জায়গায় আমরা গেছি, মুসলিম বলে মুসলিম তান্ত্রিক ওঝা নিয়ে এসছি, মহিলাও নিয়ে এসছি মুসলিম ওঝা, সবকিছু করে, ঘরে ঝাড় ফুঁক সব করে দিয়ে চলে যায়। মসি একদম 15 দিন মানে একদম শুয়েছিল, না কোনো হারকাত, না কথা বলতো, না খেতো, না উঠতো বসতো, ওই একটুখানি বেরোতো খুব জোর যদি কিছু পেতো, নাহলে পরে ওরকম শুয়ে থাকতো, শুধু শুধু তাকিয়ে দেখতো, মানে কিছু বলতো না। কিন্তু আমরা বুঝতাম ওই তাকানোটা সাধারণ মানুষের তাকানো ছিল না, ওরকম যে তাকাতো, ওই তাকানোটার মধ্যেও কিছু একটা ছিল, এরকম এরকম
এরম এরম করে একটা অদ্ভুত করে না তাকাতো। যাই হোক, শেষে এবার আমি যেটা বলছি, আমাকে রাহুল দাদা ভাইয়ের মা যোগাযোগ করে, আমাকে বলে বেটি, আহ আমাকে রাহুল দাদা ভাইয়ের মা একদিন বাংলায় একটা ভয়েস মেসেজ করে পাঠায়। রাহুল দাদা ভাই ওনার ফোনে আমার হোয়াটসঅ্যাপটা সেভ করে দেয়, নাম্বারটা, যে নাম্বারটা আমি তোমাদের কমেন্ট বক্সে পিন করে দিই। আমার সাথে কথা হয়। আমি যখন মাধুলী এখান থেকে মায়ের আশীর্বাদ পাঠাই, আমার মায়ের আশীর্বাদ রাহুল দাদা ভাইয়ের মা, রাহুল দাদা ভাই তার বাবা, মানে আব্বু আম্মি আর রাহুল দাদা ভাই তিনজনে পরে প্রথম শরীর বন্ধন করে। তারপর যে মসি, সেই মসিকে গিয়ে তাবিজ পরায়, আমি যে খাবার দিই সেই খাবার খাওয়ায়। তারপর গিয়ে সেই আত্মা ওখান দিয়ে যায়। 3টে কড়ি আমি দিয়েছিলাম, 3টে কড়ি মসির মাথার তলায় রেখে দিতে, বালিশের নিচে কাজ করে দিয়েছিলাম। তারপর সেই মসি সুস্থ হয়। 4খানা মুসলিম ওঝা তান্ত্রিক এসে ঠিক করতে পারিনি, কিন্তু আমি যাইও নি, কাজ হয়ে গেছে। দর্শক বন্ধুরা, কাকিনাড়া থেকে আজকে রাহুল রহমানের ঘটনাটা বললাম, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। যেতে যেতে তোমাদের প্রত্যেকের কমেন্ট গুলো আজকে পড়বো। চলো। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমার প্রিয় পরিবারের মানুষগুলো, তোমাদেরকে বলছি, রাখি পূর্ণিমায় দারুণ একটা টিপস আসছে তোমাদের জন্য। সবাই কিন্তু অপেক্ষায় থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা যেরকম উপকৃত হচ্ছ সেরকম তোমরা কিন্তু শেয়ার করো। দেখো, যতটা পারো ভালো করো, শেয়ার করাও কিন্তু একটা পুণ্যের কাজ, জানো তো। কারণ দেখো, আমি আজে বাজে তোমাদের কিন্তু প্রত্যেকদিন আমার স্টোরি শেয়ার করতে বলি না, যে শেয়ার করে দাও, যদি ভালো লাগে করবে, কিন্তু যে শর্ট ভিডিও গুলো, যেগুলো উপায় টিপস বলি তোমাদের, মানে দৈনন্দিন জীবনের, সেগুলো তোমরা শেয়ার করে কিন্তু পুণ্যি করতে পারো নিজেদের, কিছুটা হলেও। কারণ তোমারও ভালো হোক, তুমি 10 জনকে শেয়ার করলে তাদেরও ভালো হোক। তো চলো, প্রথম পার্থ দাস আবার পরপর পরপর 10টা কমেন্ট করে। তারপর বং হিন্দু হেসেল, তারপরে কমেন্ট করেছো অ্যাঞ্জেলিনা সোরেন, আবারও পার্থ দাস কমেন্ট করেছো, তারপরে চঞ্চল বেরা কমেন্ট করেছো, তারপর পার্থ দাস আবারও অনেকগুলো কমেন্ট করেছো, তারপরে কমেন্ট করেছো আমাদের ভিক্টর মুখার্জি। আচ্ছা, ভিক্টর মুখার্জি আমাকে বলেছেন, দিদি ভাই রাস্তাটা কোথায় সেটা বলুন। দিদি ভাই, এটা তো কোনো পাবলিক প্রপার্টি না যে বললে অসুবিধা আছে, উল্টে আপনি বললে সাধারণ মানুষের সুবিধা হয়। এবার আমি একটা কথা বলি, দাদা ভাই, অ্যাকচুয়ালি যেই খান থেকে আমি এসছি, আমি ডিটেলসে বলতে এতটা এখানে পারবো না। আপনি যদি আমার কমেন্ট বক্সে পিন করা আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি হোয়াটসঅ্যাপ করেন আপনাকে আমি জানিয়ে দেবো। কারণ কি বলেন তো, এখানে আমি বলবো না, আপনি ঠিকই বলেছেন, এটা মানে পাবলিক প্রপার্টি, কারোর পার্সোনাল না যদিও, কিন্তু অনেক মানুষ আছে এইটাকে নিয়েও আবার কন্ট্রোভার্সি করবে, নানা রকম কমেন্ট করবে, সেটা আমি চাই না। যাদেরই হোটেলের নাম, যে কোনো বিষয় কিছু জানতে হলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, আমি এখানে কিচ্ছু বলতে পারবো না। তারপরে আমাদের সিনার সুবীর কমেন্ট করেছো অনেকদিন পর, শম্পা মিনি কিচেন, তারপরে কমেন্ট করেছো রীতা ঘোষ, সন্ধিয়া মন্ডল দিদিভাই বলেছে তুমি কেমন আছো সোনামা, আমি ভালো আছি, তুমি কেমন আছো। আচ্ছা, তারপর আমাদের সৌমিক সরকার কমেন্ট করেছেন, উনিও কিন্তু এখানে লিখেছে কোন রাস্তা এটা, কোন জায়গায়, তারপরে কিন্তু উনি আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলেছেন, তো ওনাকে আমি যতটা জানি আমি জানিয়ে দিয়েছি। তারপর বং হিন্দু হেসেল, তারপরে দীপ কমেন্ট করেছো, দিদি অনেকদিন পর এলাম তোমার ভিডিও দেখতে, আমার নাম নিও, বলতে পারবে আমার নাম কি। তোমার নাম তো এখানে দীপ লেখা আছে, দীপ বিশ্বাস, তো অবশ্যই সেটাই বলবো। আচ্ছা, তারপরে আমাদের কাবেরী বিশ্বাস বলেছে, মা আশীর্বাদটা কি করে পাঠান, এইটা কি আমাকে একটু বলে দেবেন। আচ্ছা,
অবশ্যই বলে দেবো। সেটা হচ্ছে তোমার নাম, তোমার বাড়ির অ্যাড্রেস, তোমার পিনকোড টোটাল আমাকে তুমি পাঠিয়ে দেবে। আমি মায়ের আশীর্বাদ শিপিং করে দেবো, বক্স করে ভিতরে সবটা লেখা থাকে, যাতে কারোর কোনো ভুল না হয়, আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, তারপরে সুজাতা ব্যানার্জি, তারপরে শামিমা সামরোজ, তারপর কিউট দিশা ব্লগস, তারপরে আমাদের পিয়ালি ভারদ্বাজ, জবা দেবী, লিপিকা বেরা দিদিভাই, তারপরে অরুণ হালদার, তারপর কমেন্ট করেছে লিপিকা বেরা দিদিভাই, সন্তুর দুনিয়া। আচ্ছা, একটা কথা বলি, তোমরা অনেকেই হয়তো ভাবো দিদিভাই এখানে কমেন্ট পড়ছে না বলে কমেন্ট গুলো পড়ে না। দিদিভাই প্রত্যেকটা কমেন্ট পড়ে, প্রত্যেকটা সময় রাতের বেলা। আমি মায়ের আসন থেকে উঠে বেশি রাতে সব পড়ি, যখনই যে কমেন্ট করো সব পড়ি, লাভ হার্টও দিই, কিন্তু আমি এখানে পড়লে অনেক বড় হয়ে যায় বলে পড়ি না। তারপর সন্ধিয়া মন্ডল দিদিভাই, রূপা দে, আবারও সন্ধিয়া মন্ডল দিদিভাই, তারপর পার্থ দাস। আচ্ছা, তারপরে সুদীপ্ত ব্যানার্জি, তারপরে কমেন্ট করেছো ক্রিয়েশন অফ তোতা, অনেকদিন পর। আচ্ছা, তারপরে আমাদের সুপর্ণা দি, স্বপ্না বাজাল দিদিভাই, পিয়ালি ভারদ্বাজ, আদিত্যা চক্রবর্তী, তারপরে কমেন্ট করেছো টুকু সাবারবাল, তারপর সন্ধ্যা মণ্ডল, পরপর দিদিভাই দুটো কমেন্ট করেছো। তারপরে ভাস্কর অধিকারী কমেন্ট করেছো। তারপরে আমাদের আব্দুল হক ভাই, তারপরে অনামিকা মুখার্জি, আবারও সন্ধ্যা মণ্ডল দিদিভাই কমেন্ট করেছো, আবারও ভাস্কর ভাই, সোমা দাস পরিবার থেকে কমেন্ট করেছো, পার্থ দাস কমেন্ট করেছো, জলি হাজরা দিদিভাই কমেন্ট করেছো, সুমনা ভট্টাচার্য, টিনা ঘোষ, কৌশিকী ঘোষ, মণিদীপা ব্যানার্জি কমেন্ট করেছো, প্রদীপ দাস, পিন্টু ঘোষ দাদাভাই, রেশমি ব্যানার্জি, সুজাতা দাস দিদিভাই, নীলিমা সিংহ, তারপরে পার্থ দাস ভাই আবারও কমেন্ট করেছে, তারপরে লিপিকা বেরা দিদিভাই কমেন্ট করেছো আবারও, তারপরে নীলু মজুমদার কমেন্ট করেছো, বলেছে দিদিভাই তোমার কথা শুনতে খুব ভালো লাগে, অনেক ভালোবাসা ভাই। আবার একজন তো বলে মানে আমার কথা শুনলে নাকি তাদের অনেক কিছু হয়, মানে একদমই পছন্দ করে না। ওই কালকেও বললাম, আছে কিছু মানুষ, দেখো সবাই তো আর সব রকম হয় না, কিছু মানুষ থাকে যারা ভালোবাসে, কিছু মানুষ হেট করে, তবুও আমাকে ওয়াচ টাইম দেয়, তবুও দেখে, তাই জন্য তাদেরও অসংখ্য অসংখ্য ভালোবাসা। আচ্ছা, তারপরে কমেন্ট করেছো দেবাশিস, এর নামটা দেখে নি, দাঁড়াও অনেক বড়, দেবস্মিতা সান্ত্রা। আচ্ছা, তারপরে পিয়ালি ভারদ্বাজ, ডালি দেবনাথ, তারপরে আমাদের মিম কমেন্ট করেছো, তারপরে কমেন্ট করেছো পার্থ দাস, জয়শ্রী ঘোষ দিদিভাই, গঙ্গা বৈরাগী, পার্থ দাস, সাইবনী দাস, কিষাণু মান্না, পিয়ালি ভারদ্বাজ, শেষ। প্রত্যেকটা মানুষ তোমরা যারা যারা আমার পরিবারের কমেন্ট করেছো, আমি সবার কিন্তু নামগুলো এখানে বলে দিলাম। তো এখনের মতো আসবো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের ঘটনাটা কেমন লাগলো বলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, অনেক অনেক টিপস আসছে এখনের মতো। টাটা, গুড নাইট, লাভ ইউ টু।